পাখির কিচিরমিচির নতুন সকালে আহ্বান জানিয়ে দিয়েছে। জানালার থাই গ্লাস ভেদ করে করা মিষ্টি রোদ এসেছে আলোর গালে, আদর দিয়ে যাচ্ছে। মেঝেতে বসে বিছানার ওপর মাথা ঠেকে ডান পাশে কাত হয়ে ঘুমিয়েছিল আলো। বাম গালে রোদের উষ্ণতা তার দীর্ঘ ক্লান্তিময় ঘুমের ইতি টানে। ধীরে ধীরে চোখ মেলে তাকায় সে। ছোটবেলায় থেকে আলোর অচেনা কোনো নতুন পরিবেশে ঘুমাতে পারে না, কিন্তু এই দুরাত যে মানসিক ধকল আলো সামলিয়েছে তাতে এরকম গভীর ঘুম হওয়া স্বাভাবিক। মাথা এখনও ভারী হয়ে আছে যন্ত্রণায়। হাত দিয়ে কপাল চেপে ধরে এদিক ওদিক তাকায় সে। তারপর নিজেকে দেখে গায়ের শাড়িটা ঠিকঠাকভাবে আছে। বিছানায় এক হাত রেখে ভর দিয়ে উঠে দাঁড়ায় সে। এই অচেনা ঘরটিতে সে ছাড়া আর কেউ নেই। ওই পিচাসটা উধাও। ঘরের দরজা খোলা। আলো এই সুযোগে দূরত্ব পায়ে বের হয় ঘর থেকে। সে জানে এই কারাগার থেকে তার পালানোর পথ রাখেনি এই চতুর শিয়ালটা। তবু একবার চেষ্টা করলে তো ক্ষতি নেই। ঘরের বাইরে এসে সে নিচতলার সিঁড়ি দেখতে পায়। সিঁড়ি বেয়ে দ্রুত পায়ে নামতে গিয়ে থমকে যায় সে। নিচতলা লিভিং রুমে পিচাসটা দুজন লোক বসে আছে। ওদেরকে নিশ্চয় পিচাসটা তার উপর নজরদারি করতে এখানে বসিয়ে রেখেছে। আলো 2 মিনিট সেখানে দাঁড়িয়ে থেকে হতাশ হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ঘুরে দাঁড়িয়ে সে ঋতুকে দেখে। ঋতু আলোর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ফিসফিসিয়ে বলে উঠে, পালাচ্ছিলে নাকি ভাবি? আলো প্রায় দৌড়ে ঋতুর কাছে যায়। ঋতু 2 বাহু ধরে আকুতি সুরে বলে, না পালাচ্ছিলাম না। আপনি আমার একটা উপকার করবেন, একটু দয়া করবেন আমায়। ঋতু চোখ বড় বড় করে ফেলে। সে কি উপকার করতে পারে আলোর? এদিক ওদিক তাকিয়ে নিচু স্বরে বলে, কি ভাবি, আমাকে আপনার ফোনটা দেবেন? আব্বু আম্মুর সাথে একটু কথা বলবো। দয়া করে ফোনটা দিন, আমি আপনার পায়ে পড়ছি। ঋতু আলোর 2টো হাত মুঠো করে ধরে। এদিক ওদিক তাকিয়ে ফিসফিসিয়ে বলে, আসুন আমার সাথে। সরকার দলীয় প্রার্থী শামীম ইয়াসা মির্জা নিজ এলাকায় 19 নম্বর ওয়ার্ড থেকে ভোটদান সম্পন্ন করে বেরিয়ে এসেছে। ভোটকেন্দ্রের বাইরে গণমানুষের ভিড়। রাহাত এগিয়ে গিয়ে একটা ছাতা ধরে শামীমের মাথার উপর। শামীম হাত দিয়ে সরিয়ে দিয়ে বিরক্ত ভঙ্গিতে বলে, 1000 বার বারণ করেছি, আমার সাথে এইসব করবি না। তোরা আমার চাকর? রাহাত লজ্জিত ভঙ্গিতে হাসে। তারপর বলে, না আপনি আমাদের নেতা। শামীম এদিক ওদিক তাকিয়ে বলে, বাকি কেন্দ্রগুলোতে খবর নিয়েছিস? ওদিকের অবস্থা কী? এমন সময় রাহাতের ফোন বেজে ওঠে। রাহাত পকেট থেকে ফোনটা বের করে শামীমের দিকে তাকিয়ে বলে, সবুজের ফোন। ও তো 15 নম্বর ওয়ার্ডে আছে, নতুনকুড়ি প্রাথমিক বিদ্যালয়, সমরেশ ভূঁইয়ার এলাকায়। শামীম বলে, জলদি ফোন রিসিভ কর। রাহাত শামীমের কথা মতো ফোনটা রিসিভ করে লাউড স্পিকার অন করে দেয়। ও পাশ থেকে চেঁচিয়ে ওঠে, সবুজ, রাহাত, আমাদের এজেন্টদের কাছে ব্যাঘাত ঘটানো হচ্ছে। 2 দলের মধ্যে হাতাহাতি হয়েছে এক পর্যায়ে। পুলিশ কী করছে? ঘাস খাচ্ছে। সরকারি পার্টি এজেন্টদের সাথে গায়গুই করে বুকের পাটা দেখ। সমরেশের দামড়া ছেলেটা করেছে এসব। কী করব? ভাইকে বল ওসিকে ফোন দিতে। শামীম রাহাতের হাত থেকে ফোন নিয়ে বলে, ওসিকে ফোন করার দরকার নেই, আমি আসছি, তুই সুরগুলোকে চিহ্নিত করে রাখ। আতাউল আলম ফোনটা রিসিভ করে কানে ধরতেই আলো কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আব্বু। আতাউল আলম 2 চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস ফেলে। তার মুখে কোনো কথা আসছে না। আলো বলতে থাকে, কার জ্বর আব্বু? তোমার আম্মুর জ্বর উঠেছে, প্রেশার বেড়ে গিয়েছে। আলো চুপ হয়ে থাকে। আতাউল আলম বলে, তোকে মেরেছে আম্মু? খেতে দিয়েছে তোকে? আলো চোখ বেয়ে 2 ফোঁটা তরল গড়িয়ে পড়ে। কণ্ঠনালীতে জমে থাকা কান্না জোর করে দমিয়ে রেখে কণ্ঠ স্বাভাবিক করার চেষ্টা করে বলে, ঠিক আছি আব্বু,
কেউ আঘাত করেনি, খেতে দিয়েছে আমায়। আতাউর আলম আর্তনা করে ওঠে, মা, আমার মা, তুই তোর অপদস্থ বাবাকে মাফ করে দে মা, ক্ষমা করে দে আমায়। আলো ঝরঝর করে কেঁদে ফেলে। আলোকে দেখে ঋতুর চোখে পানি এসে যায়। কয়েক মুহূর্তে কেঁদে কান্না থামিয়ে বলে, আজান আয়াত কোথায়? ওপাশ থেকে আজান আয়াতের ভাঙা গলার আওয়াজ শোনা যায়, এই তো আপু, আমরা এই তো। আলো ধরা গলায় বলে, ভাই দুটোকে সামলে রেখো আব্বু, ওরা আমার কলিজা, পিচাসটা ওদের উপর নজর রাখছে। আতাউর আলম কাঁদতে থাকে। আলো বলে, আমার সুপার হিরো এভাবে কাঁদতে পারে না, তুমি কেঁদো না আব্বু। ইয়াশা আমাকে আর যাই করুক জানে মারবে না, তোমার মেয়ে হয়তো বেঁচে থাকবে। আমি কি পাপ করেছি আম্মু? আলো চুপ করে থাকে, তারপর বলে, নির্বাচন বর্জন করেছ আব্বু, দরকার নেই, দরকার নেই, আমার আর কিছু দরকার নেই। আলোর মুখে হাত চেপে কিছুক্ষণ কেঁদে নেয়, তারপর কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলে, রাখছি আব্বু, আম্মুকে দেখবে, এই নাম্বারে আর ফোন করবে না, একজন বিপদে পড়ে যাবে তাহলে। ফোন কেটে আলো ধপ করে মেঝেতে বসে পড়ে। ঋতু নিচু হয়ে বসে, নরম গলায় বলে, ভাবি কাঁদবেন না, ডাকবে না আমায় ভাবি, আমি কারো ভাবি নই, না আমি কারো বউ, ডাকবে না ভাবি আমায়, ডাকবে না, ডাকবে না। গলা ছেড়ে চিৎকার করতে থাকে আলো। কিরে, ভাইকে দেখে তোর সব হাওয়া বেরিয়ে গিয়েছে? কথাটি বলেই সবুজ সাগরকে কুৎসিত একটা গালি দেয়। সাগর তাতে ভ্রুক্ষেপ না করে ইয়াশারের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। ইয়াশা তার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে সাগর হেসে বলে, অনেক দিন পর তোর সাথে দেখা ইয়াশার, দেখে খুব ভালো লাগছে, আমি আনন্দিত। কিন্তু আমার ভালো লাগছে না, ইচ্ছে করছে তোর গালটা চেপে ধরে জানটা বের করে নিতে। ঠান্ডা গলায় জবাব দেয় ইয়াশার। সাগর উচ্চ শব্দে হাসতে থাকে। হাসি থামিয়ে বলে, ধীরে নেতা, ধীরে। ভোট কেন্দ্রে দাঁড়িয়ে জনগণের জান নেওয়ার হুমকি দিচ্ছেন, কেউ ভোট দেবে আপনাকে? একসময় তুই আমার অনেক ভালো বন্ধু ছিলি, তাই তোকে বরদাস্ত করে দিয়েছি সাগর। নিজে অকাদের মধ্যে থাকবি, নয়তো খুব খারাপ হবে। সাগর দাঁতে দাঁত চেপে শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে, কি করবি তুই, কি করবি? শালা কাপুরুষ, আতাউরের মতো একটা চামচিকাচার দলের লোক মেরে দেয়, সে কি করবে আমাকে? তুই কিভাবে জানলি আতাউর করেছে সব? স্বামীনের এমন সরাসরি প্রশ্ন সাগর থতমত খায়। আমতা আমতা করে বলে, জানি, সব খবর আছে আমার কাছে। আচ্ছা তুই আতাউরের সাথে কি করেছিস বলতো? শালা বসে গিয়েছে কেন? গলায় রামদা ধরেছিলি নাকি? স্বামীন বলে, বেশি চালাকি করবি না সাগর, এখানে কোনো ঝামেলা করবি না, সত্যি। যদি মায়ের বুকের দুধ খেয়ে থাকিস তাহলে নির্বাচনের ফলাফল পর্যন্ত অপেক্ষা কর, তখন মুখোমুখি হ। আচ্ছা তাই নাকি? খুব আত্মবিশ্বাস না তোর? তুই তো মেয়েদের হাতে চর খাস শালা, তোকে কে ভোট দেবে? স্বামী দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। এখানে সে মারামারি করতে চায় না, নয়তো আজ সাগরের খুব খারাপ অবস্থা করে ফেলতো। ঋতু একটা প্লেটে অল্প ভাত এবং একটু মাংসের তরকারি নিয়ে ইয়াশারের ঘরে ঢোকে। আলো মেঝেতে বসে বিছানার পিঠ ঠেকিয়ে রেখেছে, তার দৃষ্টি মেঝের দিকে। ঘরে ঋতু অস্তিত্ব টের পায়, তার দিকে তাকায়। আলো মুখোমুখি হয়ে মেঝেতে বসে। ঋতু প্লেটটা তার দিকে বাড়িয়ে ধরে, নিন ভাবি, ভাতটা খেয়ে নিন, অল্প এনেছি। বললাম না তোমাকে ভাবি ডাকবে না? ঋতু ম্লান হেসে বলে, আচ্ছা ডাকবো না, আপনি খেয়ে নিন না প্লিজ, দয়া করে খেয়ে নিন। আলো প্লেটে হাত দেয়, কিছুক্ষণ প্লেটের দিকে তাকিয়ে থেকে বলে, এই খাবার কোথা থেকে আসে জানো? তোমার শ্বশুরবাড়ি পাপের টাকায়। ঋতু চুপ হয়ে থাকে। এমন সময় ঈশিতা ঘরে ঢোকে। সে দরজার বাইরে থেকে আলোর কথা শুনে ফেলেছে। ঘরে ঢুকে আলোকে বলে, খাবারটা যেভাবেই আসুক ওটা তোমার রিজিকে ছিল, এখন খেয়ে নাও, কালকের মতো শুরু করো না। ভাইয়ের সন্ধ্যা বাড়িতে আসলে সিনক্রেট হবে। চুপচাপ থাকো, শান্ত থাকো, আমি ভাইকে বোঝাচ্ছি যাতে সে তোমার প্রতি নরম হয়। ঋতু মাথা তুলে ঈশিতাকে বলে, ভোট দিয়েছ আপা?
হ্যাঁ ভাবি, তুমি যাও, মেজো ভাই অপেক্ষা করছে তোমার জন্য। ঋতু উঠে চলে যায়। ঈশিতা আলোর কাছে এগিয়ে এসে বিছানায় বসে। আলোর দিকে দৃষ্টি দিয়ে ঠান্ডা গলায় বলে, খেয়ে নাও, আমি এখানে বসে আছি আলো, খেয়ে খালি প্লেটটা আমার কাছে দাও। অবজেশন পার্টির সভাপতি সমশের ভূঁইয়া পেয়েছে 48,306 ভোট। অপরদিকে সরকারি দলের মনোনীত প্রার্থী শামীম ইয়াসার মির্জা পেয়েছেন 1,12,751 ভোট। 50,000 ভোটার ভোট প্রদান করেনি। আতাউর আলম নির্বাচন বর্জন ঘোষণা দিলে তারাও সরে দাঁড়ায়। 24টি ওয়ার্ডে 110টি ভোটকেন্দ্রে 730টি বুথে ভোট গণনা সম্পন্ন হয়েছে। 19 নম্বর ওয়ার্ডের সরকারি বয়েজ কলেজের মাঠে উচ্ছ্বাসে ফেটে পড়েছে শামীম ইয়াসারের ছেলেরা। কলেজের বারান্দায় প্রিজাইডিং অফিসাররা শামীমকে অভিনন্দন জানায়। ম্লান হেসে শামীম ধীর পায়ে মাঠে নেমে আসে। তাকে দেখে তার দলের ছেলেরা দৌড়ে গিয়ে তাকে জাপটে ধরে। শামীম ঠান্ডা গলায় বলে, শান্ত হও সবাই, শান্ত হও। রাহাত প্রায় ছুটে আসে, শামীমকে জড়িয়ে ধরে চেঁচাতে থাকে, ভাই আপনি করে দেখিয়েছেন। শামীম ম্লান হেসে বলে, আমরা করে দেখিয়েছি রাহাত। আরাফ বলে, ভাই ছেলেরা আনন্দ মিছিল বের করতে চাচ্ছে শহরে। শামীম ঠান্ডা গলায় বলে, না। আরাফ শুকনো মুখে বলে, কেন ভাই, জামিল সুস্থ হোক আগে। রাহাত একটা শুকনো হাসি দিয়ে অপেক্ষার সুরে শামীমকে বলে, জামিল ভাই থাকলে এখন উম্মাদের মতো চেঁচাতো ভাই। বিপুল ভোটের ব্যবধানে জিতে এই শহরে নবনির্বাচিত মেয়র, ক্ষমতাসীন দলের ছাত্রনেতা এবং সুপরিচিত জননেতা শামীম ইয়াসার মির্জা। চ্যানেলে 24 ঘন্টা ব্রেকিং নিউজ। হেডলাইনের দিকে তাকিয়ে আতাউল আলম একটা গভীর নিঃশ্বাস ফেলে। তার স্ত্রী রেহানা বিছানায় শুয়ে স্বামীর মুখের দিকে তাকিয়ে আছে। লিভিং রুম থেকে শোরগোল আওয়াজ পেয়ে আলো ধীরে ধীরে সিঁড়ির কাছে এসে দাঁড়ায়। সবাইকে এত আনন্দিত লাগছে কেন? 2 মিনিট সেভাবে দাঁড়িয়ে থেকে দ্রুত পায়ে ইয়াসারের ঘরে ঢুকে সে টিভি অন করে। শহরের নবনির্বাচিত মেয়র শামীম ইয়াসার মির্জা আজ দীর্ঘ 12 বছর পর স্থানীয় সরকার পরিচালনা করবে একজন তরুণ নেতা। জনগণ আশাবাদী এই শহরে তিনি নতুন রূপে গড়ে তুলবে। সংবাদ পাঠিকা মুখে কথাটি শুনে আলো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত। তারপর চেঁচিয়ে উঠে, ধ্বংসযজ্ঞ চালাবে ওই পিচাসটা তোদের শহরে। তোরা বুঝলি না বোকার দল। রিমোট টিপে টিভি অফ করে মেঝেতে বসে থাকে সে। শরীরটা একটু একটু কাঁপছে, চোখের পানি এসে গিয়েছে, পরাজয়, অসহায়ত্ব, লাঞ্ছনার পানি। খানিক বাদে ফুপিয়ে কেঁদে উঠে অস্ফুট স্বরে বলে, কেন আল্লাহ, এই শয়তানটাকে কেন জিতিয়ে দিলে? রাত প্রায় 10:30 বেজে গিয়েছে। নির্বাচন ও ঝামেলা সামলে জয়ী মুখ নিয়ে বাড়িতে ফিরে আসে শামীম। সন্ধ্যার পরে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে একটা পর একটা ফোন তুলতে হচ্ছে তার। সবাই তাকে অভিনন্দন জানাচ্ছে। সংসদ সদস্য কবির আলমগীর তাকে নিজের এসে শুভেচ্ছা জানিয়েছে। দলের ছেলেরা তার ইয়াসার ভাইয়ের সাথে ছবি তুলতে সামাজিক গণমাধ্যমে আপলোড করতেই শামীমকে অভিনন্দন জানাচ্ছে। সবাইকে মিষ্টি খাইয়ে সব সৌজন্যতা শেষ করে হাসপাতালে গিয়ে জামিলকে দেখে এসেছে একবার। গাড়ি থেকে নামতে পোনা চাচা দৌড়ে এসে শামীমকে জড়িয়ে ধরে অভিনন্দন জানায়। শামীম হেসে ফেলে, তারপর বলে, বাড়ি কী অবস্থা, সব ঠিকঠাক? শুধু ইলহামের সাথে তর্কতর্কি হয়েছে বড় বৌমার। ইলহামকে বলেছেন চরিত্রহীন। শামীম বলে, এসব কি করে হলো? ইলহাম বড় বৌমাকে তোমার জেতার কথা জানাতে গিয়েছিল। বৌমা রেগে গিয়ে বলে, দূরে গিয়ে মর, ধর্ষণ মামলা আসামি, চরিত্রহীন কোথাকার। শামীম একটা বড় নিঃশ্বাস ফেলে ঘরের ভিতর চলে যায়। দরজা খোলার আওয়াজে পেয়ে আলো কপাল কুঁচকে ফেলে। তার মনে তীব্র যন্ত্রণা হতে শুরু করে। ভিতরে ঢুকে শামীম আলোর দিকে একবার তাকিয়ে দেখে
আলো মেঝেতে বসে আছে। শামীম দরজার সিটকিনি তুলে দিয়ে আলমারি থেকে একটা ট্রাউজার এবং টি শার্ট বের করে ওয়াশরুমে ঢুকে পাল্টে নেয়। তোয়ালা দিয়ে মুখ মুছতে মুছতে গম্ভীর কণ্ঠে বলে, তোমার তো কোনো লস হলো না, বাপ হয়নি তো কি হয়েছে, তোমার স্বামী তো মেয়র হয়েছে। আলো দাঁতে দাঁত চেপে বসে, তাকে হাত মুষ্টিবদ্ধ করে। শামীম আলোর দিকে এগিয়ে গিয়ে আলো মুখোমুখি হয়ে মেঝেতে বসে। আলো ইচ্ছে করছে পিচাসটার গলা ছুরি বসিয়ে দিতে। শামীম আলোর কপালের দিকে তাকিয়ে বলে, ভেবেছি আজ আমার অনুপস্থিতিতে তুমি পালানোর চেষ্টা করবে, তা করনি, দেখে আমি খুশি হয়েছি। তুমি বুঝদার মেয়ে আলো। আলোর মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। সামনে মানুষটাকে দেখলেই যে তার ঘৃণা হয়। শামীম হাতে তোয়ালাটা আলোর হাতের উপর রেখে বলে, যাও, এটা ওই চেয়ারের উপর রেখে এসো। আলো শামীমের দিকে তাকায়। শামীম কণ্ঠে বিদ্রুপ মিশিয়ে বলে, তোমার স্বামী তোমাকে আদেশ দিয়েছে। কথাটা শুনে ঘৃণার আলো গা গুলিয়ে ওঠে। তোয়ালাটা এক ঝাটকায় সরিয়ে দিয়ে শামীমের দিকে থুতু ছুঁড়ে মারে। আলো ছুঁড়ে দেওয়া থুতু সামনের টি শার্টের বুকের কাছে লাগে। শামীম কয়েক মুহূর্তে আলোর দিকে তাকিয়ে থেকে উঠে টি শার্টটা পাল্টে নেয়। পুনরায় এসে আলোর সামনে বসে বলে, এত থুতু কোথা থেকে আসে তোমার? পেটে কিমড়ি হয়েছে, কিমড়ির ওষুধ খাওয়ানো কতদিন হয়েছে? তারপর কিছুক্ষণ চুপ থেকে কণ্ঠস্বর গভীর করে বলে, এই টি শার্টটা কাল সকালে তুমি ধুয়ে দেবে। কথাটা বলে শামীম উঠে দাঁড়ায়। আলোর হাত দিয়ে শাড়ির আঁচল চেপে ধরে বসে আছে। শামীম একবার ঘুরে তাকিয়ে বলে, মেঝেতে ঘুমাতে হবে না, পুরো বিছানা তোমাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি একটা পিচাসের জাহিল ফেরাউল পশু, যাকে নিজের স্বামী বলে মানি না, তার ঘামের গন্ধ লেপ্টে থাকা বিছানায় শোবো না, বুঝেছিস তুই? চেঁচিয়ে বলে আলো। শামীম আলোকে কয়েক মুহূর্ত দেখে চেঁচিয়ে উঠে বলে, ফুলির মা। ফুলির মাকে ডাকতে ডাকতে শামীম দরজার সিটকেনি খুলে দেয়। ফুলির মা নিচতলা থেকে দৌড়ে গিয়ে শামীমের ঘরে সামনে দাঁড়ায়। শামীম গম্ভীর কণ্ঠে বলে, এই বিছানায় একটা নতুন চাদর বিছিয়ে দাও, যেটা স্টিকার এখনও তোলা হয়নি। ফুলির মা মাথা নাড়িয়ে বিছানার চাদর পাল্টাতে থাকে। মাঝখানে সে একবার আলোকে দেখে আবারও নিজের কাজে মন দেয়। শামীম বলে, সুগন্ধি স্প্রে করে দাও। আলো থতমত মুখ নিয়ে বসে আছে মেঝেতে। ফুলির মা পুরো ঘরে সুগন্ধি স্প্রে করে দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। শামীম দরজার সিটকেনি লাগিয়ে দিয়ে আলোর দিকে তাকিয়ে বলে, এবার আর কোনো পিচাসের গায়ের গন্ধ নেই, এবার ঘুমাও। কথাটি বলে শামীম বালিশ নিয়ে ডিভানের দিকে এগিয়ে যায়। ফুলির মাকে ঋতু পথ আটকায়। কি হয়েছে ফুলির মা? ভাইয়া কেন রেখেছিল? ফুলির মা মুচকি হেসে বলে, ঘর সাজাবে ভাবি। আচ্ছা ভাবি, বাগান থেকে কিছু ফুল তুলে নিয়ে আসবো? ঋতু একটা ধমক দিয়ে বলে, ভাইয়া থেকে বেশি বোঝো তুমি, যাও গিয়ে ঘুমাও। আলো আগের মতোই মেঝেতে বসে থাকে। ফোনের রিংটোন বেজে ওঠে হঠাৎ। শামীম উঠে বসে ফোনটা হাত দিয়ে দেখে ইসমামের ফোন। তার ঠোঁটে প্রশস্ত হয়ে যা হাসিতে ফোন নিয়ে বারান্দায় চলে যায় সে। ফোনটা রিসিভ করে বলে, ছোট, তোকে কতবার ফোন দিয়েছি, খবর শুনেছিস তুই? হ্যাঁ ভাইয়া, নিউজ দেখেছি সামাজিক মাধ্যমে। অভিনন্দন তোমাকে। শামীম কপাল কুঁচকে ফেলে বলে, কি ব্যাপার ছোট, তোর কণ্ঠস্বর এমন লাগছে কেন? ঠান্ডা লেগেছে ভাইয়া। দুজনে কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর ইসমাম বলে উঠে, ভাইয়া আমি দেশে ফিরছি, আগামীকাল আমার ফ্লাইট। শামীম আনন্দে প্রায় চেঁচিয়ে ওঠে, সত্যি নাকি? ভাইয়া। ভাইয়া একটা কথা বলবো? হ্যাঁ বল। আমি যদি তোমার কাছে কোনো আবদার করি, তা মেনে নেবে তুমি? তোমার পছন্দ না হলেও? শামীম কিছুক্ষণ চুপ করে থেকে বলে, যে ভাইটা কখনো আমার কাছে কোনো আবদার করেনি, তার প্রথম আবদার আমি ফিরিয়ে দেব? কখনোই না। তুই শুধু আয় ছোট, আর এখানে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। ইসমাম শুকনো গলায় বলে, কি ভাইয়া? সেটা এলেই দেখতে পাবি।
বিছানা ছাড়তে একেবারে ইচ্ছে করছে না তার। ঘুম ভাঙার পরে কিছুক্ষণ মটকা মেরে পড়ে থাকে শামীম। হুট করে আলোর কথা মাথায় আসতে সে চোখ খুলে তাকায়, ধরফরিয়ে উঠে বসে, বিছানার দিকে তাকায়। কেউ নেই সেখানে। মেঝেতে পা রেখে ঘরে পড়া চটি জোড়া পায়ে দেয়। ঘরের দরজা খোলা। শামীম একবার হাই তুলে ঘরের বাইরে এসে ঋতুকে ডাকতে থাকে। ঋতু নিচতলা থেকে নিচু স্বরে জবাব দেয়, জি ভাইয়া, আলো কোথায়? ঋতু অবাক হয়ে বলে, জানি না তো ভাইয়া, ঘরে নেই। ভাবিকে তো নিচে নামতে দেখিনি আমি। শামীম চোখ মুখ শক্ত করে সিঁড়ি বেয়ে নেমে সোজা সদর দরজার দিকে যায়। বাড়ি থেকে বের হয়ে সোজা বাড়ির দারোয়ান রিয়াজকে ডাকতে থাকে। রিয়াজ প্রায় ছুটে আসে। আলোকে দেখছিস? বাইরে গিয়েছে। বড় ভাবিকে? না তো ভাইজান, দেখিনি। সকাল থেকে এখানেই ছিলি? ভাইজান, সকালে বাথরুম আটকে রেখে দাঁড়িয়ে আছি, একটা মাছিও গলতে দেয়নি। পোনা চাচা আসলে বাথরুমে যাব। বাইরে কটেজ থেকে পোনা বের হয়, শামীমকে দেখে বলে, কি হয়েছে? আলোকে পাওয়া যাচ্ছে না। গম্ভীর কণ্ঠে বলে শামীম। ফোনে রনির নাম্বার ডায়াল করে ফোন লাগায়। পোনা কপাল কুঁচকে এদিক ওদিক তাকাতেই চাপা স্বরে চেঁচিয়ে বলে, ওই তো বড় বৌমার বাগানে। শামীম ফোন কেটে দিয়ে অবাক হয়ে ঘুরে তাকায়। আলোর দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকে। তার ফুলের বাগানের কাছে দাঁড়িয়ে আছে আলো, শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। পরনে তার লাল রঙের একটা শাড়ি। তাকে একটা ফুল থেকে কম কিছু লাগছে না। রাতে শামীম এইসব কিছু খেয়াল করেনি, কিংবা খেয়াল করতে চায়নি সে। কিন্তু সকালে সূর্য তার চোখে আঙুল দিয়ে এই রানী কায়ার সৌন্দর্য দেখিয়ে দিতে চাইছে। পোনা এগিয়ে যেতে থাকে আলোর দিকে। শামীম ধীর পায়ে পোনার পিছু পিছু যায়। আলো ওদিকে ফিরে দাঁড়িয়ে একটা ফুল ছোঁয়। বড় বৌমা। নমনীয় অচেনা পুরুষ কণ্ঠ শুনে আলো চমকে উঠে পোনার দিকে তাকায়। পোনা হাসি হাসি মুখ করে বলে, আমি পোনা, এই বাড়ি আজীবন মেয়াদি কেয়ারটেকার। ভয় পেও না মা। আলোর এক দৃষ্টি তাকিয়ে থাকে পোনার দিকে। সে কি বলবে? শামীম আলোর দিকে তাকিয়ে আছে। আলো পোনার থেকে চোখ সরিয়ে আবার ফুল গাছগুলোর দিকে তাকায়। পোনা বলে, এই গাছগুলো তোমার স্বামী নিজের হাতে লাগিয়েছে। তার ফুল গাছ খুব শখ। সে ছোট থেকে এই বাড়ি প্রত্যেকটা বাগান সে নিজের হাতে করেছে। আলো ঘুরে দাঁড়ায় পোনার দিকে। ঘুরে দাঁড়াতে তার চোখ যায় শামীমের দিকে। শামীমকে দেখেই সে চোখ মুখ শক্ত করে ফেলে। তারপর ফুল গাছের দিকে তাকিয়ে পোনা চাচাকে বলে, এগুলো সব উপড়ে ফেলুন। পোনা অবাক চোখে তাকিয়ে আছে আলোর দিকে। শামীমের কোনো ভাবান্তর নেই। সে জানে আলো তাকে অপমান করতে কিছু একটা বলবে এখন। শামীমের ধারণা সত্যি। আলো তার দিকে আঙুল তুলে পোনা চাচাকে বলে, এই অসভ্য লোকটার সাথে ফুল মানায় না, এর সাথে কাটা মানায়। এই ফুল গাছগুলো উফড়ে ফেলুন। এখানে কিছু কাটা মান্দার গাছ এনে লাগিয়ে দিন। তারপর সেই গাছ দড়ি বেঁধে গলায় পেঁচিয়ে ঝুলে মরতে বলুন এই কুলাঙ্গারটাকে। পোনার মুখ হাঁ হয়ে যায় আলোর কথা শুনে। আলোর চোখ মুখ জ্বলছে রোদ এবং রাগে। স্বামী কয়েক মুহূর্ত পর ঠান্ডা গলায় পোনাকে বলে উঠল, ওকে দাঁড় করিয়ে রেখেই ওর চোখের সামনে গাছগুলো উফড়ে ফেলে দিন পোনা চাচা। তারপর ওকে বাড়ির ভিতরে পাঠিয়ে দিন। স্বামী চলে যায় বাড়ির ভিতরে। আলো বিড়বিড় করে বলে, ফেরাউন। পোনা আলোর দিকে তাকিয়ে বলে, এমন কথা বলো না মা, এমন কথা বলো না স্বামীকে। আলো তেতে উঠে, স্বামী? কিসের স্বামী? ওই ক্রিমিনালটা আমি স্বামী বলে মানি না। স্বামী ইয়াসার কোনো ক্রিমিনাল না মা। আলো দাঁত খিঁচে বলে, স্বেচ্ছায় অন্ধ আপনারা। চোখে পট্টি বেঁধে রেখে কিভাবে দেখবেন সব? আমার সাথে যা হয়েছে তারপর বলবেন ও ক্রিমিনাল না? পোনা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, দেখো মা, তোমার আর স্বামীর বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। স্বামী ছোটোবেলা থেকে একটু জেদের বশে করে ফেলেছে। কিন্তু মা, ও খারাপ ছেলে না। ওকে আমি এইটুকু বয়স থেকে চিনি। ও কয়টা এতিমখানা চালায় তুমি জানো? ও সবসময় মানুষের উপকার করে। ওর কাছে কেউ সাহায্য চাইলে বিনা প্রশ্নেও সাহায্য করে। এমন মানুষ
আর যাই হোক, ক্রিমিনাল না মা। এই আমাকে দেখো, আমার মতো গরিব লোকের মেয়েকে শামীম ডাক্তারি পড়ায়। ওই যে রিয়াজকে দেখছো, ওর মায়ের হার্ট অপারেশন করিয়ে দিয়েছে সেই দিন। প্রত্যেক বছর পারিবারিক ব্যবসা থেকে কত টাকা অসহায়দের মাঝে দান করে জানো? আলো একটা তাচ্ছিল্য হাসি হাসে, তারপর বলে, আপনাদের কাছে ও মহৎ, কারণ ও আপনাদের কিছু না কিছু দিয়েছে চাচা। কিন্তু আমার কাছ থেকে তো আমার সব নিয়েছে ও জানোয়ারটা। আমার পরিবার, আমার খুশি, আমার ভালো লাগা, আমার গোছালো একটা সুন্দর জীবন সব নিঃস্ব করে ছাড়িয়েছে আমায়। ওকে ক্রিমিনাল বললেও তো কম হয়ে যায় চাচা। কোথায় যাচ্ছ? সিঁড়ির প্রথম ধাপে এক পা দিতে পিচাস কণ্ঠ শুনে আলো থমকে দাঁড়ায়। শামীম রুটি ছিঁড়ে ডালের বাটিতে ডুবিয়ে আলোকে প্রশ্নটি করে। আলো উত্তর দিবে না করে বলে উঠে, নরকে খেয়ে তারপর যাও। ঠান্ডা গলায় বলে শামীম ইয়াসার। লিভিং রুমের সাথে লাগোয়া ডাইনিং টেবিলের বাড়ি সবাই সকালের খাবার খেতে বসেছে। ঋতু নরম গলায় ডাকে, খেয়ে যান ভাবি। আলো তেতে উঠে, একদম আমার সাথে সম্পর্ক পাতাবে না বলে দিলাম। বলেছি না আমাকে ভাবি ডাকবে না, বলেছি না। ঋতু শুকনো হাসি হেসে বলে, আচ্ছা ডাকবো না, এই শেষবার আপনি খেতে আসেন ভাবি। কাল রাতে খাবার খাননি। আলো ঋতুর কথা উত্তর না দিয়ে ঘুরে আবার সিঁড়ির দিকে যেতে নেয়। শামীম বলে ওঠে, এই বাড়ির কেউ তোমার চাকরানি না। আমার বোন, আমার ভাইয়ের স্ত্রী, কেউ তোমার চাকরানি না যে প্রত্যেক বেলা তোমার খাবার ঘরে নিয়ে গিয়ে মুখে তুলে খাইয়ে দেবে। আমি তাদের বলি, আপনার বাড়ির খাবার আপনার শরীরে বিষের থেকে কম প্রভাব ফেলে না। চুপচাপ মুখ না চালিয়ে খেতে এসো। আলো একটা দীর্ঘশ্বাস ছেড়ে খাবার টেবিলের দিকে এগিয়ে যায়। টেবিলের ওপর রাখা রুটির বাটি থেকে একটা রুটি উঠিয়ে নিয়ে সেটা থেকে এক টুকরো ছিঁড়ে মুখে দিয়ে এক গ্লাস পানি হাতে নেয়। তারপর রুটির টুকরোটা পানি দিয়ে গিলে হন হন করে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। আলো নরকে ঢুকে দরজা চাপিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, ইয়াসারের এই ঘরটা তার কাছে নরকের থেকে কম কিছু না। শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে সে। হঠাৎ তার চোখে পড়ে দেয়ালে টানানো একটা ছবি। ছবিটা আগেই চোখে পড়েনি তার। 3জন ছেলে এবং একজন মেয়ে বাচ্চার ছবি। বড় ছেলেটি ওই পিচাসটা, তা স্পষ্ট বোঝা যাচ্ছে। চেহারা পৈশাচিক ছাপ স্পষ্ট। তারপরে জন ইলহাম নামের চরিত্রহীন লোকটা। মেয়েটি ঈশিতা নামের মেয়েটা। চেহারা বেশ মিল পাওয়া যাচ্ছে। ছোট এই ছেলেটি তবে কে? আলো কিছুক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থাকে। ছেলেটাকে আলোর কাছে খুব চেনা চেনা লাগছে। মনে হচ্ছে কোথাও দেখেছে সে। তোমার বউ কিন্তু বেশ বাড়াবাড়ি করছে ভাইয়া। ভাইয়ের বউ, তাই কিছু বলছি না। কি করছে? ঠান্ডা গলায় বলে শামীম ইয়াসার। ইলহাম বিরক্ত হয়ে বলে, কি করেছে মানে? আমাকে মুখের উপর রেপ কেসের আসামি বলল। মিথ্যে তো কিছু বলেনি। প্রতি মাসে হাজিরা দিস এখনো। কফির কাপে চুমুক দিয়ে স্বাভাবিক গলায় বলল ইয়াসা। ইলহাম বিরক্ত ভঙ্গিতে বলে, তুমি জানো সব মিথ্যে ভাইয়া। ওড়না ধরে টেনেছিলাম শুধু। তোর ওই একটানে আমাদের পরিবারের রাজনৈতিক কেরিয়ার ডাউনফল শুরু হয়েছিল। জেলে পচে মূর্তি। ভালোর মধ্যে ভালো হয়েছে, ঋতুর মতো একটা মেয়েকে বউ হিসেবে পেয়েছিস। ইলহাম নাক চোখ কুঁচকে ফেলে। কি ভালো এই গ্রামের মেয়ে নেহাত ইলহামের সন্তান পেটে ধরেছে, নয়তো কবে বাড়ি থেকে নামিয়ে দিত। শামীম কফি শেষ করে বলে, ইসমামের জন্য দোতলার উত্তর পাশের ঘরটা পরিষ্কার করে রাখবে ওদের দিয়ে। আমি এখন বের হব। আজ সংবর্ধনা সভা। ইলহাম মাথা নাড়ায়। শামীম বলে, বাবা আসবে কবে? সামনের সপ্তাহ। শামীম উঠে দাঁড়ায়। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে তার ঘরের দরজার কাছে এসে সে থমকে যায়। দরজা ভেতর থেকে বন্ধ। শামীম মৃদুস্বরে ডাকে, আলো। বারবার ওই পিচাসটার মুখে নিজের নাম উচ্চারিত হতে শুনলে আলোর গা গিরগির করে ওঠে। শামীম কয়েক মুহূর্তে চুপ থেকে আবারও বলো, দরজা খোলো। শুধুমাত্র বিছানাটা তোমাকে ছেড়ে দিয়েছি।
এই ঘরটা না, এই ঘরটা আমার। আলো, দরজা খুলো। আলো দরজা পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিল, সরে গিয়ে চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে থাকে। স্বামী ভেতরে ঢুকে একবার আলোর দিকে তাকায়, তারপর আলমারি থেকে তার পোশাক বের করে ওয়াশরুমে ঢুকে পাল্টে নেয় শুভ্র সুতির পাঞ্জাবি, আর তার উপরে মুজিব কোট চাপিয়েছে আসে। পাঞ্জাবিতে হাতা গুটিয়ে নিতে নিতে সে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। নিজের চুল ঠিক করে আয়নার মধ্যে আলোর প্রতিবিলম্বের দিকে এক পলক তাকিয়ে বলে, তোমার মায়ের জ্বর সেরেছে? ভাইয়েরা আজ কলেজে গিয়েছে। আলো চমকে ওঠে, স্বামীনের দিকে তাকিয়ে ইতিহস্ত কণ্ঠে বলে, পেয়ে গিয়েছেন তো আমায়? হয়ে গিয়েছে না প্রতিশোধ নেওয়া? এখনও কেন ওদের পিছু পড়ে আছেন? ছেড়ে দিন ওদের। স্বামীন আলোর দিকে এগিয়ে এসে শুকনো হাসে, তারপর বলে, বাহ, এই তো, এভাবে কথা বলবে আলো। মেয়ে মানুষ ঠিক এভাবে কথা বলে, নমনীয় হয়ে। তাহলে যদি পুরুষের মন গলে, জেদ দেখে কিছু বলে পুরুষ শুনবে কেন?